এর আগে পার্ট 1-এ আমরা সূত্র এবং প্রয়োগগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আমরা কোষে দেখি 12-র অঙ্কগুলো করব। দেখো, কোষে দেখি 12-র 1 দাগের অঙ্কটা কি বলেছে, যে একটা গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে এটাকে আমরা ছবি দিয়ে দেখি। এটা একটা গোলক, এই গোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এইটা 10.5 সেমি। তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি, এই গোটা অংশটার ক্ষেত্রফল আমাদেরকে বার করতে হবে। তাহলে গোটা অংশটার ক্ষেত্রফলের সূত্র কি, 4πr²। তাহলে লিখব আমরা গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 10.5 সেমি। গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 10.5 সেমি। তাহলে অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4πr² বর্গ একক। তাহলে সমান 4 গুণিত 22/7 গুণিত আর এর মান কত, 10.5, এত কি বর্গ সেমি। তাহলে সমান 4 গুণিত 22/7 গুণিত 10.5কে দুবার গুণ লিখে দিই, এত বর্গ সেমি সমান। এবার এতে দশমিক 4 গুণিত 22/7 গুণিত একটার আগে দশমিক আছে, একের পিঠে একটা শূন্য হলো, এটারও তো একটা আগে দশমিক, একের পিঠে একটা, তো বর্গ সেমি। তাহলে 7 15 105, 5 3 15, 5 2 10, 2 11 22। এটা 5 দিয়ে কাটি, 5 2 10, 5 1 5, 5 2 10, 2 2 4। তাহলে ওপরে কত আছে, 2 11 3 আর 21, 2 11 22, 22 3 66, 66কে 21 দিয়ে গুণ, তাহলে 21 6 হচ্ছে 126, 126-এর 6 হলো, হাতে থাকলো 12, 21 6 126 আর 12 কত হবে, 126 আর 12 হচ্ছে 138, এত বর্গ সেমি। এরপর 2-এর দাগের অঙ্ক আমাদের কি বলেছে, দেখো 2-এর দাগের অঙ্ক কি বলেছে। 2-এর দাগের অঙ্ক বলেছে একটা চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। বলটার ব্যাসের দৈর্ঘ্য হিসাব করতে বলেছে। তাহলে এটা একটা চামড়ার বল, এই চামড়ার বলটা তৈরি করতে আমার এত টাকা হিসেবে এত টাকা লেগেছে। তার মানে কি, এই সমগ্র তলটা তৈরি করতে আমার প্রতি বর্গ সেমিতে, মানে কি 1 বর্গ সেমি তৈরি করতে গেলে আমাকে 17.50 টাকা লেগেছে। দিয়ে খরচ হয়েছে আমার এত টাকা। গোটা বলটা তৈরি করতে আমার কত খরচ হয়েছে, 431.20 টাকা। তাহলে এটা করব যে 17.50 টাকা খরচ হয় 1 বর্গ সেমিতে, অত টাকা খরচ হয় কত বর্গ সেমিতে। তাহলে যেটা পাবো সেটা আমার কি হলো, সেটা হলো যে আমার বলটার সমগ্র তলের ক্ষেত্রফল। এবার ওখান থেকে ব্যাসার্ধ নিয়ে ব্যাসের দৈর্ঘ্য বার করব। তাহলে লিখি, মনে করি চামড়ার বলটির ব্যাসার্ধ সমান আর সেমি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, অতএব
সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4πr² বর্গ সেমি। তাহলে সমান 4 গণিত 22/7 গণিত r² বর্গ সেমি। এবার করব যে 17.50 টাকা খরচ হয় 1 বর্গ সেমিতে। তাহলে 1 টাকা খরচ হবে কত বর্গ সেমিতে? কম হবে, কম হলে আমার নিচে হয় 17.50 বর্গ সেমিতে। এবার আমার কত বলেছে? 431.20। 431.20 টাকা খরচ হয়, বেশি হবে, তাহলে গুণ হবে 431.20 বাই 17.50 এত বর্গ সেমিতে। এবার এটাকে এক লাইন করে নিই। সমান 431 তুলে দিলাম, তাহলে নিচেই দুটোর আগে দশমিক আছে, নিচেই শূন্য হলো। নিচে দিকে আছে আমার 1750, তাহলে এরও দুটোর আগে দশমিক, তাহলে উপরে গুণ করব। তাহলে এটা আমার হলো এত বর্গ সেমিতে। এবার এই যে এটা বেরিয়েছে, এটাও আমার সমগ্র তলের ক্ষেত্রফল, আবার এটাও সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এইটা সমান এইটা। তাহলে লিখি অতএব 4 গণিত 22/7 গণিত r² সমান এইটা 431 গণিত 100 বাই 100 গণিত 1750। তাহলে r² সমান কি হবে? 43120 গণিত 100 বাই 100 গণিত 1750 গণিত 22/7 এদিকে আসবে, উল্টে গুণ হয়ে যাবে 7/22। 4 এদিকেও আসবে, উল্টে গুণ হয়ে যাবে 1/4। এবার কাটাকাটি করি, 100 100 কেটে গেল, এখানে এই 0 0 কেটে দিলাম, 7 25 175। এবার 22 দিয়ে যদি এটাকে কাটি, 22 দিয়ে কাটলে একবার যাবে, 22 9 6 132। এবার 4 দিয়ে 196কে কাটবো, 4 4 16, 4 9 36, 49/25। তাহলে এখানে লিখি r² সমান, এখানে বা সমান 49/25। এবার বর্গমূল করে দিই উভয় পক্ষ। তাহলে বা r সমান কি হবে? 49-এর বর্গমূল কত? 7, আর 25-এর বর্গমূল কত? 5। তাহলে সমান কত হবে? 5 1 5, দশমিক গেল, 5 4 20, 1.4। তাহলে ব্যাসার্ধ কত পেলাম? তাহলে ব্যাসার্ধ সমান 1.4 সেমি। তাহলে ব্যাস কত হবে? ব্যাস সমান 1.4 গণিত 2 এত সেমি সমান কত? 2.8 সেমি। কি জন্য 2 দ্বিগুণ করলাম? ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, সেই জন্য ব্যাসের মান হবে 2.8 সেমি। এরপর 3-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো। 3-এর দাগের অঙ্কটা বলেছে যে স্কুলে শর্ট পাট খেলার জন্য যে বলটা ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসাব করি। তাহলে আমরা যে স্কুলে যে শর্ট পাট খেলি, সেই বলটা কি একটা নিরেট লোহার বল, সেই বলটা নিয়ে ছোড়া হয়, সেই বলটা ব্যাসের দৈর্ঘ্যটা বলে দিয়েছে, বলেছে কত ঘন ডেসিমিটার লোহা আছে। তাহলে দেখো ছবিতে এইরকম একটা বল হয়, নিরেট গোলক, তাহলে এর ব্যাস বলে দিয়েছে, ব্যাসার্ধ বার করবো আমরা, দিয়ে আয়তনটা বার করব। দেখো বলটির ব্যাসের দৈর্ঘ্য সমান কত? 7 সেমি।
তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ, ব্যাস থেকে ব্যাসার্ধ বার করতে গেলে 2 দিয়ে ভাগ করতে হয়, এত সেমি। এবার আয়তন বার করব, তাহলে অতএব আয়তন সমান গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব ঘন একক। তাহলে সমান হবে 4/3 ইন্টু 22/7 ইন্টু আর এর মানে এটা, তাহলে 7/2 এর কিউব ঘন সেমি। তাহলে সমান 4/3 ইন্টু 22/7 ইন্টু 7/2 গণিত 7/2। কেন 3 বার লিখলাম? যে এখানে কিউব আছে সেই জন্য 7-এর 2-কে 3 বার গুণ লিখে দিলাম। এবার কাটাকাটি করি, 7 কেটে গেল, 2 দুগুণে 4, এই 2 কেটে গেল। আর কেউ কাটছে? আর এখানে কাটছে তোমার 2, 11, 22। তাহলে উপরে কে আছে আমার? 11, 7 আর 7, 7 7 49, 49কে 11 দিয়ে গুণ, 11 9 99 আর 9 হাতে থাকলো 9, 11 4 44, 44 আর 9 53/3। এত কি? ঘন সেমি, এত ঘন সেমি। তাহলে এবার 3 দিয়ে ভাগ করতে হবে, 539কে 3 দিয়ে ভাগ, 3 1-কে 3 গেল, 23, 3 7 21, 29, 3 9 27, 3 9 27। তাহলে হবে 179 পূর্ণ 2/3 ঘন সেমি। তাহলে বলটিতে কত লোহা লেগেছে? অতএব বলটিতে লোহা আছে সমান, বলটিতে লোহা আছে 179 পূর্ণ 2/3 ঘন সেমি। এরপর 4-এর দাগের অঙ্কটা কি বলেছে? 4-এর দাগের অঙ্কটা আমাদের বলেছে যে একটা নিরেট লোহার গোলক সম্পূর্ণ জলে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। তাহলে ছবিটার মধ্যে দেখো, একটা নিরেট গোলক, এটাকে কি করা হয়েছে? একটা জলে ডুবিয়ে দেওয়া হয়েছে। ডুবানোর ফলে এই দেখো এই পাশে যে আছে বাটিটার মতো, ওতে জলটা অপসারিত হয়ে এই নলটার মধ্যে দিয়ে পড়েছে। তাহলে এই যে জলটা পড়েছে, তাহলে এই জলটার আয়তন কত হবে? তাহলে এই যে জলটার আয়তন, ওইটা হচ্ছে কি, গোলকটার যত আয়তন হবে সেই আয়তনের জলই অপসারিত করবে। তাহলে আমরা লিখব যে নিরেট গোলকের ব্যাস সমান 28 সেমি। নিরেট গোলকের ব্যাস সমান 28 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ সমান হবে 2 দিয়ে ভাগ করব, এত সেমি, 2 14 28, তাহলে কত হবে? 14 সেমি। এবার নিরেট গোলকটার কি করেছে? জলে ডুবিয়েছে। জলে ডুবানোর ফলে কি হবে? যতটা আয়তন বেরোবে আমার গোলকটার, সেই আয়তনের জলটাই অপসারিত করবে। তাহলে অতএব আয়তন সমান 4/3 পাই আর কিউব ঘন একক। তাহলে সমান 4/3 ইন্টু 22/7 ইন্টু আর এর মান কত? 14। এত কি? এত ঘন সেমি। তাহলে সমান 4/3 ইন্টু 22/7 ইন্টু 14-কে 3 বার লিখব, তো ঘন সেমি। কাটাকাটি, 7 দুগুণে 14, এখানে আর কেউ কাটাকাটি হচ্ছে না, তাহলে এইগুলো সব আমার গুণ করতে হবে। দেখো গুণটা, 4 দুগুণে 8, 8 14, 14 8 112, 112-কে 14 দিয়ে গুণ করব। 112-কে 14 দিয়ে গুণ করলে 14 দুগুণে 28 8, হাতে থাকলো 2,
14 একে 14 দিয়ে 16 6 হাতে থাকলে 1, 14 একে 14 একে 15। আর কত আছে 22, এবার 22 দিয়ে গুণ হবে। 22 8 176 6 হাতে থাকলো 17, 22 6 132, 132 আর 17 হবে 149, 149 9 হাতে থাকবে 14, 22 5 কত 110, 110 আর 14 কত 124, 124 4 হাতে থাকলো 12, 22 একে 12, 22 একে 22, 22 আর 12 কত হয় 34, 3 4 4 9 6 সমান 3 4 4 9 6 বাই 3 এত ঘন সেমি। এবার একে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে ভাগটা করি। 3 একে 3, 4 নামলো, তাহলে আবার একবার যাবে। 3 একে 3, 14, 3 4 12, 29, 3 8 না 3 9 বার যাবে। 3 9 27, 2 6টা নামলো। 3 8 24, 2 কত হলো 1 1 4 9 8 0 সমান 1 1 4 9 8 0 2 এর 3 ঘন সেমি। তাহলে আমরা কি লিখব? অতএব যে পরিমাণ জল অপসারিত করবে তা এত ঘন সেমি। তাহলে লিখব অতএব 11 4 9 8 0 2 এর 3 ঘন সেমি জল অপসারিত করবে। পাঁচের দাগের অঙ্কর কি বলেছে? কোনো গোলকাকার গ্যাস বেলুন ফোলাবার সময়ে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। তাহলে ফোলাবার আগে এই ছবিটি দেখো, ফোলাবার আগে বেলুনটার ব্যাসার্ধ হচ্ছে 7, এবার ফোলানো হচ্ছে মানে বেলুনটা বেড়ে যাচ্ছে, তাহলে এর ব্যাসার্ধ তখন হয়ে যাচ্ছে 21। তাহলে ফোলানোর আগে ওর সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে আর ফোলানোর পরে কত সমগ্র তলের ক্ষেত্রফল হবে। তাহলে বার করি, যে লিখি ফোলানোর আগে গোলকের ব্যাসার্ধ সমান 7 সেমি। পাঁচের দাগের ফোলানোর আগে বেলুনের ব্যাসার্ধ সমান 7 সেমি। তাহলে ফোলানোর আগে সমগ্র তলের ক্ষেত্রফল কত? ফোলানোর আগে সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি হবে? 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে সমান 4 গণিত 22 7 গণিত আর স্কোয়ার মানে কি 7 স্কোয়ার বর্গ সেমি। তাহলে সমান 4 গণিত 22 7 গণিত 7 গণিত 7 এত বর্গ সেমি। এবার ফোলানোর পরে বেলুনের ব্যাসার্ধ সমান কত? ফোলানোর পরে বেলুনের ব্যাসার্ধ বলেছে 21 সেমি। তাহলে ফোলানোর পরে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে সমান 4 গণিত 22 7 গণিত আর এর মান কত 21 এত বর্গ সেমি সমান 4 গণিত 22 7 গণিত 21 গণিত 21 এত কি বর্গ সেমি। তাহলে এটা কি? এটা হচ্ছে পূর্বের ফোলানোর আগে সমগ্র তলের ক্ষেত্রফল, আর এটা হলো ফোলানোর
পরের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখব পূর্বের সমগ্র তলের ক্ষেত্রফল ইস টু পূর্বের সমগ্র তলের ক্ষেত্রফল ইস টু পরের সমগ্র তলের ক্ষেত্রফল। পূর্বের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? পূর্বের সমগ্র তলের ক্ষেত্রফল এটা 4 গুণিত 22/7 গুণিত 7 গুণিত 7 ইস টু পরের সমগ্র তলের ক্ষেত্রফল এটা 4 গুণিত 22/7 ইন্টু 21 গুণিত 21। এবার 4 কেটে যাবে, 22/7 কেটে যাবে, তাহলে সমান এখানে কত হলো 7 7 49, 21 21 441 সমান এটাকে 7 দিয়ে কাটি, 7 7 49, 7 6 42, 7 3 21 সমান 7 1 7, 7 9 63। তাহলে পূর্বের সমগ্র তলের ক্ষেত্রফল আর পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হবে 1:9। এরপর 6 দাগের অঙ্কটা আমাদের কি বলেছে? 6 দাগের অঙ্কটা বলেছে অর্ধ গোলাকাকৃতি একটা বাটি তৈরি করতে 127.27 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে অর্ধ গোলাকাকৃতি বাটি মানে কি ফাঁপা গোলক, ফাঁপা অর্ধগোলক, তাতে অতটা পাত লেগেছে মানে কি এটা ওর বক্রতলের ক্ষেত্রফল। ছবিতে দেখি কি, ছবি দেখো এই যে এটা একটা হলো ফাঁপা বাটি, এই বাটিটার মধ্যে যে পাত কতটা আছে, তার মানে কি এই যে বক্রতলটা এটার ক্ষেত্রফলটা অতটাই পাত আছে। আর বলেছি যে তাহলে বাটিটার মুখের ব্যাস কত, তাহলে আমাদের দেখো এখান থেকে এটা কি বাটিটার ব্যাসার্ধ, এটা আর, তাহলে লিখি মনে করি অর্ধ গোলাকৃতি বাটির ব্যাসার্ধ সমান আর সেমি। তাহলে অর্ধ গোলাকৃতি বাটির কি লিখব? বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2πr² বর্গ একক। তাহলে 2 গুণিত 22/7 গুণিত r² এত বর্গ সেমি। আর বইতে আমার কি বলেছে, বাটিটা তৈরি করতে অত বর্গ সেমি পাত লেগেছে, মানে ওটাও সমগ্র তলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এইটা সমান বইটা, তাহলে অতএব 2 গুণিত 22/7 গুণিত r² সমান 127.27 বা r² সমান, এটাকে পূর্ণ ভেঙে নিই, সমান হবে কত 891/7। 22/7 এদিকে আসবে উল্টে যাবে, 7/22 হবে, 2 এদিকে আসবে উল্টে যাবে, 1/2 হবে। এবার 7 7 কেটে গেল, 11 দিয়ে কাটি, 11 দুগুণে 22, 11 8 88, 99 9 আছে 1, 11 1 11, 81 হলো। তাহলে বা r² সমান 81/2, 2 দুগুণে কত 4, তাহলে উভয় পক্ষকে বর্গমূল করে দিই। তাহলে বা আর সমান r² থেকে বর্গমূল হলো আর সমান কত 81 বর্গমূল 9 আর 4 বর্গমূল হচ্ছে 2। তাহলে এটা আমার কি হলো ব্যাসার্ধ। তাহলে লিখি অতএব বাটিটির মুখের ব্যাসার্ধ সমান 9/2 সেমি। এরপরে করব
বাটিটির মুখের ব্যাস সমান, ব্যাস সমান কী হবে, ব্যাসার্ধ থেকে ব্যাস বার করতে গেলে 2 দিয়ে গুণ করবো, 9/2 গুণিত 2 এত সেমি, 2 2 কেটে গেল, তাহলে সমান কত হবে, 9 সেমি। তাহলে বাটিটির মুখের ব্যাস হবে, ছবিতে এটা কী হবে, এটা গোটাটা 9 সেমি।